আজকের মূল বিষয় হচ্ছে আমাদের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। আমরা ইতিপূর্বে জেনে ফেলেছি আমাদের ভারতীয় সংসদীয় গণতন্ত্রের যে আইন বিভাগ, কেন্দ্রীয় আইন বিভাগ অর্থাৎ সংসদ, এর দুটি কক্ষ এবং সেই দুটি কক্ষের একটি হচ্ছে উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা। তবে সামগ্রিকভাবে এই দুয়ের সমষ্টির একটি চূড়ান্ত রূপ হচ্ছে সংসদ, যেটিকে বাংলায় বলছে, এবং তার ইংরাজি প্রতিরূপ হচ্ছে পার্লামেন্ট। আমরা একটু লক্ষ্য করলে দেখব যে আমাদের ভারতীয় সংবিধানের বিভিন্ন অংশ বিভিন্নভাবে আমরা দেখব যে বিভিন্ন দেশের থেকে ধার করে নেওয়া। তা সেই জায়গার সেই রীতি রেওয়াজ অনুসারে আমাদের এই পার্লামেন্ট, ভারতীয় সংসদ শাসিত শাসন ব্যবস্থাও কিন্তু গ্রেট ব্রিটেনের অনুকরণে আমরা গৃহীত হয়েছে আমাদের এখানে, এবং আইন প্রণয়ন সংক্রান্ত ছাড়াও অন্যান্য আরও অনেক ক্ষমতা কিন্তু এই পার্লামেন্ট ভোগ করে থাকে। আজকের পাঠ্য বিষয় যেহেতু পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী, তাই আমি তোমাদের সামনে একটি সংক্ষিপ্ত রূপরেখা এই পার্লামেন্ট বা ওরফে ভারতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে একটি সচিত্র রূপরেখা তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে পার্লামেন্টের ক্ষমতা বলতে গেলে একেবারে শুরুতেই যে কথা বলতে হয় পার্লামেন্টের আইন সংক্রান্ত ক্ষমতার কথা বা আইন তৈরি সংক্রান্ত ক্ষমতা। আমরা প্রথমেই দেখেছি যে কেন্দ্রীয় আইন প্রণয়নকারী সংস্থাই হচ্ছে সংসদ। তা সেই সংসদের আইন প্রণয়ন সংক্রান্ত কাজ হলো একটি গুরুত্বপূর্ণ অন্যতম কাজ, মানে অন্যতম সেরা কাজ। এবং এই কাজগুলির কথা চিন্তা করলে কাজগুলির মধ্যে আমরা তিনটি তালিকায় বিভক্ত হতে দেখব আইন সংক্রান্ত বিষয়গুলিকে। যেমন যার একটি হচ্ছে কেন্দ্রীয় তালিকা বা সেন্ট্রাল লিস্ট, একটি হচ্ছে রাজ্য তালিকা বা স্টেট লিস্ট, আর একটি হচ্ছে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট। আমরা কেন্দ্রীয় তালিকার কথা চিন্তা করলে আমরা দেখব যেখানে কেন্দ্রীয় সরকারের একক সিদ্ধান্ত বলবৎ থাকে। ঠিক একইভাবে রাজ্য তালিকা অন্তর্ভুক্ত বিষয়ে রাজ্য সিদ্ধান্ত এককভাবে বলবৎ থাকে। ঠিক অনুরূপে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা যদি আমরা দেখি তাহলে সেখানে নিয়ম মোতাবেক আমরা দেখব সেখানে আমরা কিন্তু কেন্দ্র এবং রাজ্য উভয়ের যুগ্ম সিদ্ধান্ত চূড়ান্ত থাকে। এবং সেই দিক থেকে আমরা কেন্দ্র এবং রাজ্য এবং যুগ্ম তালিকা সব দিক থেকে কিন্তু এই ভাগ করে কিন্তু ক্ষমতা ভোগ করে থাকে। যেমন দেশের জরুরি অবস্থা জারি হলে সেক্ষেত্রে সেটা কেন্দ্রীয় তালিকাভুক্ত জায়গা। আবার কোথাও আন্তর্জাতিক সন্ধি চুক্তি শর্তাদি পালনের ক্ষেত্রে সেটাও কিনা কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়। আবার কিছু কিছু জায়গায় আমরা দেখব রাজ্যসভার 2/3 অংশ সদস্য সমর্থনের গৃহীত প্রস্তাব পার্লামেন্ট রাজ্য তালিকা অন্তর্ভুক্ত বিষয়ে আইন ক্ষমতা ভোগ করতে পারে। আবার অর্থ বিল ছাড়া কোথাও দেখব আইন সংক্রান্ত ক্ষমতা লোকসভা এবং রাজ্যসভা উভয়ে কিন্তু সমান ক্ষমতা ভোগ করে থাকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি তালিকা এবং তিনটি তালিকার যেভাবে ক্ষমতার বণ্টন ঘটেছে সেই ক্ষমতা চূড়ান্তভাবে সেই বিভাগের ওপর কিন্তু দায়িত্বও বণ্টিত হয়েছে। তবে হ্যাঁ, উল্লেখ্য এক্ষুনি একটি বিষয় আমি কথা তুললাম, অর্থ বিল ছাড়া। কারণ অর্থ বিলের ব্যাপারে রাজ্যসভার কিন্তু কোনো ক্ষমতা থাকে না, কারণ অর্থ বিল কেবলমাত্র লোকসভাতেই উত্থাপিত হতে পারে। শুধু তাই নয়, লোকসভা কর্তৃক গৃহীত বিল যদি রাজ্যসভায় গ্রহণ হলো বা না হলো তাতে কিন্তু কিছু যায় আসে না। বিষয় হচ্ছে 14 দিন পরে রাষ্ট্রপতি সম্মতিক্রমে এমনিতেই সেটা কিন্তু আইনে রূপান্তরিত হয়ে থাকে। যাই হোক,
যেহেতু অর্থ বিল, যেহেতু রাজ্যসভা, যেহেতু লোকসভার কথা উঠে আসছে, একটু তথ্য ভাগ করে নেওয়ার জন্য একটা শব্দ একটু বলে নেওয়া উচিত, অর্পিত ক্ষমতা প্রসূত আইনের কথা বা ডেলিগেটেড লেজিসলেশনের কথা। সেটা হচ্ছে এই ক্ষমতার জোরে শাসন বিভাগ যেসব আইন প্রণয়ন করে থাকে তাদেরকে বলা হচ্ছে অর্পিত ক্ষমতা প্রসূত আইন। মানে হচ্ছে ওকে অর্পণ করা হয়েছে বলে সে অর্পিত বলছে, কারণ হচ্ছে স্বভাবতই আইন তৈরি করার কাজ কিন্তু আইন বিভাগের, কিন্তু এক্ষেত্রে যেহেতু শাসন বিভাগ করছে তাই এখানে বলে দেওয়া হচ্ছে যে শাসন বিভাগের ওপর অর্পণ করা হয়েছে, তাই বলছে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বা ডেলিগেটেড লেজিসলেশন। তবে পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন পার্লামেন্টের অংশ হিসাবে রাষ্ট্রপতি কিন্তু জরুরি প্রয়োজনে সে আইন প্রণয়ন করতে পারে, যেহেতু এগুলোকে বলা হয়ে থাকে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স। এই দুই শব্দ কিন্তু ছাত্রছাত্রী মহলে বহুল পরিচিত, তাই এই দুই শব্দের একটু অর্থ ভেঙে দেওয়া উচিত বলে আমি মনে করলাম। যাই হোক, এটা হচ্ছে আইন সংক্রান্ত কাজ। আবার অন্যদিকে পার্লামেন্টের অন্যতম একটি কাজ হচ্ছে মন্ত্রী পরিষদ গঠন সংক্রান্ত কাজ। মন্ত্রী পরিষদের সদস্যগণ, মন্ত্রী পরিষদ মানেই কিন্তু আমরা দেখব সেখানে হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হচ্ছে এবং তারা কিন্তু যে কোনো বিভাগের সদস্য হতে পারে সেটা, তবে পার্লামেন্টের সদস্য নয় এমন কোনো ব্যক্তিকেও যদি মন্ত্রী সভার সদস্যপদ লাভ করেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মানে আমি প্রথমেই বলেছি যে দুই কক্ষে থেকেই কিন্তু মন্ত্রিত্ব পেতে পারে, কিন্তু যদি কোনো কক্ষেরই সদস্য নয় কিন্তু মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তাকে অনধিক 6 মাসের মধ্যে পার্লামেন্টের সদস্য হয়ে আসতে হবে, অন্যথায় তার সদস্যপদ কিন্তু বাতিল হয়ে যাবে। এটা হচ্ছে পার্লামেন্টের দুটো ক্ষমতা, একটা বললাম আইন বিভাগীয় আইন প্রণয়ন সংক্রান্ত, একটা বললাম মন্ত্রী পরিষদ গঠন সংক্রান্ত। এবার যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আমরা মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ করতে গেলে আমরা দেখে থাকব যে সংবিধান অনুসারে মন্ত্রী পরিষদ কিন্তু লোকসভার নিকট দায়বদ্ধ থাকে। কারণ হচ্ছে লোকসভায় যেহেতু মন্ত্রী পরিষদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয় এবং লোকসভায় যেহেতু তারা লোকসভার সদস্য হয়, তাই স্বভাবতই লোকসভার নিকট কিন্তু তারা দায়বদ্ধতা থাকে। শুধু তাই নয়, প্রশ্ন জিজ্ঞাসা থেকে শুরু করে বাজেটের ওপর আলোচনা থেকে শুরু করে বিভিন্ন বিলের ওপর আলোচনা থেকে শুরু করে এমনকি বিভিন্ন প্রস্তাব উত্থাপিত হয়, যেমন দৃষ্টি আকর্ষণী প্রস্তাব, নিন্দাসূচক প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, এগুলো সবগুলোই কিন্তু পার্লামেন্টের সদস্যগণ মন্ত্রী পরিষদকে কিন্তু নিয়ন্ত্রণ করতে ভীষণভাবে কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এটা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার বা একটু জেনে রাখা দরকার। পরবর্তীতে যদি সংক্ষেপে বলতে হয় তাহলে একটু অর্থ বিষয়ক ক্ষমতার কথাও একটু বলে রাখি। সেটা হচ্ছে সংবিধান দ্বারা পার্লামেন্টের হাতে সরকারের কিন্তু আয় ব্যয়ের নিয়ন্ত্রণ যথেষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ সংসদের অনুমোদন ব্যতীত অন্য কোনো খাতে টাকা যেমন বরাদ্দ করা যায় না, সেই টাকার কিন্তু ব্যয়ও করা যায় না। এবং শুধু তাই নয়, সংসদের অনুমোদন ব্যতীত সরকার কর আরোপও করতে পারে না, কর সংগ্রহ করতে পারে না, এবং কোনো অর্থ ব্যয় করতে অর্থ হঠাৎ করেই কিন্তু ব্যয় করে দিতে পারে না, কারণ সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পার্লামেন্টের অনুমতি আবশ্যক। তবে অবশ্যই উল্লেখ্য পার্লামেন্টের কিন্তু মঞ্জুর হয়েছে এবং সেই রকম মঞ্জুরিকৃত অর্থ আবার সঠিকভাবে ব্যয় হচ্ছে কি না সেটাও কিন্তু যথেষ্ট দেখার বিষয়। সেটা দেখবে কে না, সেটা অবশ্যই দেখবে কিন্তু আমাদের পার্লামেন্ট, কারণ এই সংসদ আজকে কিন্তু সব কিছু কিন্তু দেখভাল করে। যেহেতু সব কিছু দেখভাল করে, যেমন আন্তর্জাতিক সন্ধি চুক্তি থেকে শুরু করে
যেমন আমরা অর্পিত ক্ষমতা পোষণ বা বিভিন্ন আইন প্রণয়নের ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই লোকসভা বা রাজ্যসভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক সেরকমই কিন্তু অর্থ বিষয়ক ক্ষেত্রেও কিন্তু এই লোকসভা অধিক গুরুত্বপূর্ণ ক্ষমতা, লোকসভা শুধু নয়, লোকসভা এবং রাজ্যসভা উভয় মিলে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমনকি মন্ত্রীদের বেতন ভাতা সবটাই কিন্তু পার্লামেন্টে নিয়ম করে তা নির্ধারিত হয়। যদিও পার্লামেন্টের এই আলোচনা সাপেক্ষে আমি রাজ্যসভার কথাও তুলে ধরছি, তবে কথা মাথায় রাখতে হবে যে লোকসভার ক্ষমতা কিন্তু অধিক, বাস্তবিক ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা কিন্তু তুলনায় সীমিত। এবার অর্থ সংক্রান্ত ক্ষমতা তো আমি অবশ্যই তুলে ধরলাম, এর পাশে কিন্তু পার্লামেন্টে আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষমতা আছে, যে ক্ষমতাটা অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা। অর্থাৎ পার্লামেন্ট কিন্তু এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা এবং সেক্ষেত্রে রাষ্ট্র নির্বাচন ব্যবস্থা, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, সুপ্রিম কোর্ট সংক্রান্ত বিষয়, সংবিধান সংশোধন তো আছেই, প্রভৃতি বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে অবশ্যই লোকসভা অধিক গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে থাকে, কিন্তু রাজ্যসভাও কোনো অংশে কম নয়। অর্থাৎ সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়ে লোকসভা এবং রাজ্যসভা উভয়ে সম ক্ষমতার অধিকারী। আমরা পার্লামেন্টকে কেন এত গুরুত্ব দিচ্ছি ভারতীয় সংসদের ক্ষেত্রে? কারণ পার্লামেন্টের সংসদ শুধুমাত্র এই যে এতক্ষণ দেখে এলাম আইন শুধু তৈরি করছে তা নয়, মন্ত্রী পরিষদকে নিয়ন্ত্রণ করছে তা নয়, মন্ত্রী পরিষদকে নিয়োগ করছে তা নয়, অর্থ সংক্রান্ত ক্ষমতা ভোগ করছে তা নয়, এর পাশাপাশি সংবিধান সংশোধন সংক্রান্ত যেমন ক্ষমতা ভোগ করছে, তেমনি বিচার সংক্রান্ত ক্ষমতা ভোগ করছে। ঠিক কীরকম না, বিচার সংক্রান্ত ক্ষমতা বলতে যেটা আমরা বুঝে থাকি, পার্লামেন্ট রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে তাহলে সেটার অবশ্যই বিচার করার ক্ষমতা অবশ্যই পার্লামেন্টের আছে, এছাড়া অন্য কারণেই। শুধু তাই নয়, নির্বাচন এবং পদচ্যুতি সংক্রান্ত ক্ষমতাও কিন্তু রাষ্ট্রপতির হাতে ন্যস্ত আছে। সেটা কীরকম না, রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে, উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এর বিচারপতিদের কেমনভাবে নিয়োগ করা হবে। শুধু তাই নয়, এমনকি দেশের স্বতন্ত্র আরেকটি স্বাধীন সংস্থা নির্বাচন কমিশন, যার কিনা এই গণতান্ত্রিক দেশের গণতন্ত্রের পীঠস্থান বা গণতন্ত্রের পীঠস্থান ভারতবর্ষ, বা এই ভারতবর্ষের বুকে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে গেলে যার ভূমিকা অন্যতম, সেই নির্বাচন কমিশনের সমস্ত নিয়োগের ক্ষমতা বা তাদের পদচ্যুতির ক্ষমতা সবটাই কিন্তু এই পার্লামেন্টের হাতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পার্লামেন্ট কিন্তু অধিক গুরুত্বপূর্ণ ক্ষমতা গ্রহণ করে, এ বিষয়ে কারোর সংশয়ের অবকাশ নেই। শুধু আমরা তাহলে এতক্ষণ দেখে নিলাম যে পার্লামেন্ট মোটামুটিভাবে দেশের বিভিন্ন সংস্থা বা দেশের মধ্যেকার বিভিন্ন সংস্থার সঙ্গে ভালোভাবে কাজ করছে। শুধু দেশের বিভিন্ন মধ্যেকার সংস্থাই শুধু নয়, আমাদের দেশের একটি জনমত আছে, পাবলিক ওপিনিয়ন বলে আমরা যাকে জানি চিনি, সেই জনমত গড়ে তোলার ক্ষেত্রেও পার্লামেন্টে কিন্তু গুরুত্ব ভীষণভাবেই অবশ্যম্ভাবী। যেমন জনমত কি চাইছে, সেই জনমতের পরিপ্রেক্ষিতে সেই পার্লামেন্টের উভয় কক্ষে আলোচনার মূল বিষয় হিসাবে তুলে আনা, এমনকি সেই বিষয়ের ওপর তর্ক বিতর্কের আয়োজন করা, আলোচনা করা, এবং প্রশ্নোত্তরকালে মন্ত্রীরা বিভিন্ন তথ্য এবং সংবাদ সরবরাহ করে। অবশ্যই আমরা বাস্তবিক ক্ষেত্রে দেখব যে যার অনুকূলে আলোচনাকে নিয়ে যাওয়ার প্রয়াস ভীষণভাবেই চেষ্টা করে। যাই হোক, যে আলোচনাই হোক না কেন, বাস্তবিক ক্ষেত্রে কোনো এক পক্ষের
সেটা নিয়ে যাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু অবশ্যই গণতন্ত্রকে গুরুত্ব দিয়ে নিয়ে যাওয়া। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে হয়তো গণতন্ত্রের নামে কোথাও হয়তো গণতন্ত্র লুণ্ঠিত হয়, কিন্তু তা সত্ত্বেও গণতান্ত্রিক কাঠামোর মধ্যে গণতন্ত্রের বিষয়কে কার্যকরী করে রাখার যে প্রয়াস, সেই প্রয়াস কিন্তু গড়ে তোলার ক্ষেত্রে পার্লামেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এ বিষয়ে কারোর কোনো সংশয় নেই। এর সব শেষে আরেকটা বিষয় দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে পার্লামেন্ট এর পাশাপাশি অন্যান্য আরও ক্ষমতা ভোগ করে থাকে। যেমন আমরা মাঝে মধ্যেই শুনে থাকি আলোচনায় বা খবরের পাতায় বা বিভিন্ন নিউজ চ্যানেলে যে অমুক রাজ্যের নাম পরিবর্তন করতে চলেছে, অমুক রাজ্যের সীমা পরিসীমা পরিবর্তিত হতে চলেছে, অমুক দেশের মানে অমুক রাজ্যই বলবো, এখানে দেশের আলোচনা তো একেবারেই নয়, কারণ দেশের মধ্যেকার বিভিন্ন রাজ্যের একেবারে মানে রাজ্যের সর্বাধিক জায়গায় নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এবং সেই জায়গায় অর্থাৎ রাজ্যের নাম, রাজ্যের সীমানা পরিবর্তন, সুপ্রিম কোর্টের হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা কত হবে, এবং কারণ তাদের নির্বাচন পদচ্যুতি সেগুলো আগে আলোচনা করেছি, এবং সংখ্যা নির্ধারণ, রাজ্য আইনসভা দ্বিতীয় কক্ষের বিলোপ সাধন। রাজ্য আইনসভা বলতে যেমন আমাদের রাজ্য আইনসভা, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্য বিধানসভা আছে, আরেকটি আইনসভার আরেকটি কক্ষ হতে পারত, সেটা হচ্ছে রাজ্য বিধান পরিষদ, যদিও সেটা আমাদের নেই। বর্তমান রাজ্যের যে সরকার আছেন সেই সরকার ক্ষমতায় এসে বলেছিল যে এই রাজ্য বিধান পরিষদ মানে আরেকটি কক্ষ হবে, কিন্তু এখনো পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি। যাই হোক, আগামীতে অবশ্যই হবে বলে আমরা আশাবাদী। এবং সেই জায়গায় এই সকল ক্ষমতা কিন্তু অবশ্যই পার্লামেন্ট গুরুত্বপূর্ণ এই বিষয়ে ক্ষমতা ভোগ করে থাকে। যাই হোক, আমি আর বেশি বিষয়টাকে নিয়ে দীর্ঘায়িত না করে আমরা এটুকু প্রথমেই বলেছিলাম যে আমরা এই এতক্ষণে যা আলোচনা পেয়েছি বা সেই আলোচনার সাপেক্ষেই কিন্তু আমাদের পার্লামেন্ট গড়ে উঠেছে। তবে উল্লেখ্য, আমি প্রথমেই বলেছি পার্লামেন্ট কিন্তু অবশ্যই গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থা বা ইংল্যান্ডের পার্লামেন্টের যে সার্বভৌম, সেই সার্বভৌমের ধারণা নিয়েই কিন্তু আজকের পার্লামেন্ট গড়ে উঠেছে। তবে ইংল্যান্ডের পার্লামেন্টের যে সার্বভৌমিকতা, যে চরম সার্বভৌমিকতা, সেই সার্বভৌমিকতা কিন্তু ভারতের পার্লামেন্টের ক্ষেত্রে একক আধিপত্য বা একক একছত্র আধিপত্য সেটা কিন্তু দেয়া হয়নি, কিছুটা সীমিত রাখা হয়েছে। তাই সবশেষে আমরা এটুকু বলা প্রয়োজন বলে আমি মনে করি যে তত্ত্বগতভাবে পার্লামেন্ট কিন্তু বিপুল ক্ষমতার অধিকারী হয়েছে ঠিকই, কিন্তু কার্যক্ষেত্রে ক্যাবিনেট কিন্তু বিশেষ ক্ষমতা ভোগ করে থাকে। যেমন তত্ত্বগত ক্ষেত্রে রাষ্ট্রপতি, দেশের ক্ষেত্রে এবং রাজ্যগুলির ক্ষেত্রে রাজ্যপাল অধিক ক্ষমতা ভোগ করে থাকে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বাস্তবিক ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, রাজ্যগুলির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী অধিক ক্ষমতা ভোগ করে থাকে। ঠিক তেমনি কার্যক্ষেত্রে মানে তত্ত্বগত ক্ষেত্রে পার্লামেন্ট অধিক ক্ষমতা বা বিপুল ক্ষমতা পেলেও, ক্ষমতার রাশি তার হাতে থাকলেও, সন্নিবিষ্ট থাকলেও, ক্যাবিনেটই কিন্তু ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বস্তুতপক্ষে পার্লামেন্টের যাবতীয় কাজকর্ম এই ক্যাবিনেটের নির্দেশ অনুযায়ী কিন্তু পরিচালিত হয়। যাই হোক, আমার দৃষ্টিতে সংক্ষেপে মোটামুটি পার্লামেন্টের একটি সচিত্র ক্ষমতা কার্যাবলী তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নগুলো আসবে বলে আমি আশাবাদী। যাই হোক, আমি এই বলে শেষ করলাম। ধন্যবাদ, সবাই ভালো থেকো।